বৈশাখী তো আমাদের কোনো ইন্ডিভিজুয়াল কোনো অনুষ্ঠানের শব্দ না, এটা একটা সম্মিলিত চেতনার মধ্য থেকেই এই শব্দটার উৎপত্তি হয়েছে। সেটা 1984 সালে যখন এরশাদ সরকার ছিল এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক পরিস্থিতি, যে অরাজকতায় যখন পাহাড়ি জনগণ তারা যখন বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল, তাদের যে ক্ষোভ, পার্বত্য চট্টগ্রামে যে নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারছিল না। ওই সময়ে এরশাদ সরকার নানাভাবেই যারা আন্দোলন করত বা আন্দোলনের চেষ্টা করতো তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করত। তো সেই জায়গা থেকেই আসলে এই বৈশাখী শব্দটার জন্ম দেওয়া হয়। বিশেষ করে 1992 সালে যখন 10 এপ্রিল নগাং গণহত্যা হয়, এই গণহত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে খাগড়াছড়িতে সর্বস্তরের জনগণ তারা এই বৈশাখী বর্জন করে, বিজু বর্জন করে পাজন আমরা পাজন বলি, যে আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার, সে পাজন চেঙ্গি নদীতে ফেলে দিয়ে এই প্রতিবাদ জানিয়েছিল। তো তখন থেকেই এই বৈশাখী শব্দটি পার্বত্য চট্টগ্রামের যে জাতিসত্তাগুলো রয়েছে সেই জাতিসত্তাগুলোর একটা ঐক্যবদ্ধ চেতনার প্রতীকে পরিণত হয়েছিল। ঠিক আমি বলতে চাই, এই বৈশাখী শব্দটির যে চেতনার মধ্য দিয়ে এসেছে, এটি আসলে আপনারা দেখবেন যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হচ্ছিল ভারতবর্ষে, ওই সময় কিন্তু রবীন্দ্রনাথ এই বঙ্গভঙ্গের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি কিন্তু একটা আন্দোলনের সূচনা করেছিলেন। সেই আন্দোলনের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওই আন্দোলনের মতোই কিন্তু আমাদের এই বৈশাখী শব্দটির যে চেতনাটা পার্বত্য চট্টগ্রামের জনমানুষের উপর, সেটা তারা সেভাবেই কিন্তু ধারণ করেছিল। আজকে আমরা যে সংস্কৃতির কথা বলি, আমি মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের কথা অনুসারে বলতে চাই, সংস্কৃতি হচ্ছে মানুষের মননশীলতার সামগ্রিক ও সুন্দরতম বহিঃপ্রকাশ। আর এই যে মননশীলতা ওটা থেকে তৈরি হয়, মানুষের বুদ্ধিবৃত্তি এবং হৃদয়বৃত্তির যথার্থ সম্মিলনে মানুষের এই যে মননশীলতা তৈরি হয়। আমরা শুধুমাত্র নাচ গান কিংবা আমরা যে পোশাক আশাক ধারণ করি, এটার মাধ্যমে কিন্তু আমরা সংস্কৃতিকে রূপায়িত করি না। মানুষের সংস্কৃতির একটা উন্নত রূপ তার চিন্তার মধ্যে থাকে। অর্থাৎ উন্নত সংস্কৃতি তখনই প্রতিফলিত হয় যখন জীবনে উন্নত কর্ম যখন একটা মানুষের মধ্যে থাকে, তখন কিন্তু তাদের সেটা সমাজে হোক, সেটা জাতিতেই হোক, একটা উন্নত সংস্কৃতি প্রদর্শিত হয়। আমরা দেখেছি যে মাও সেতুংয়ের নেতৃত্বে যখন চীনে সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল, এই যে সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়েই কিন্তু তাদের যে সংস্কৃতি, সেটা একটা জাতির মধ্যে পুরো জাতিকে তারা ঐক্যবদ্ধ করেছে। ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে বর্তমান সময়ে আমরা দেখি যে চীনা জাতি কিন্তু পুরো বিশ্বেই তারা কিন্তু একটা উন্নত সংস্কৃতির পরিচয় দিয়েছে এবং তারা উন্নত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই যে সংস্কৃতি শুধুমাত্র উদযাপনের কোনো বিষয় নয়, শুধুমাত্র উপভোগের কোনো বিষয় নয়। সংস্কৃতি হচ্ছে সেই জায়গায় যে মানুষের মনস্তাত্ত্বিকতার মধ্য দিয়েই সেটা বহিঃপ্রকাশ ঘটে এবং এটা প্রতিটি জাতিতেই সেটা একটা তাৎপর্যময় এবং গুরুত্ব বহন করে। আমি আরেকটি বিষয় এখানে বলতে চাই যে এই যে সমাজের পরিবর্তনের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাকে ধারণ করেই আমাদের সংস্কৃতি, আমাদের যা কিছু আছে সেগুলোকে বিকশিত করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ঐতিহ্যকে ধারণ করেই আমাদের জাতিগত যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোকে বিকশিত করতে হবে। না হলে কিন্তু আমরা আজকে যেটা চর্চা করছি, সেটা আগামীর যে প্রজন্ম, সে প্রজন্ম যখন আসবে, যখন আমাদের এই চর্চাগুলো যখন দেখবে, তারা কিন্তু আমাদের চর্চাগুলোকে অনুকরণ করবে। সুতরাং আমাদের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, আমাদের উন্নত জীবনযাত্রার যে কর্মর যে পরিবর্তন, এই কর্মের পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমাদের সংস্কৃতিরও একটা পরিবর্তন আসবে এই জায়গায়। আজকে পাহাড়ি ছাত্র পরিষদ এই যে বৈশাখী পরবর্তী যে পুনর্মিলনী, এই যে পুনর্মিলনীর এই বৈশাখী শব্দটাকে নিয়ে অনেকেই অনেকভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। তো আমরা মনে করি বৈশাখী শুধুমাত্র কোনো উৎসব নয়, এটি আমাদের একটা জাতিগত ঐক্যের চেতনার জন্ম দিয়েছে এবং এই চেতনাকে ধারণ করেই 80-র দশকে পার্বত্য চট্টগ্রামের মানুষ রাজপথে নেমে এসেছিল এবং সে সময়ে নগাং গণহত্যা এই প্রতিবাদে তারা রাজপথে দাঁড়িয়েছিল।
এবং আমরা এও দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই বলে গিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই কেন হচ্ছে এই পর্যন্ত এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি গণ অভ্যুত্থান কেন হয়েছিল, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তো এই গণ অভ্যুত্থান হয়েছিল, যাতে বৈষম্য না থাকে, যাতে কোনো জাতিগত নিপীড়ন না থাকে, এই জিনিসগুলোকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্যই তো বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। কিন্তু আমরা গণ অভ্যুত্থান পরবর্তী দেখতে পেলাম সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমরা দেখেছি, একই সাথে আজকে বিএনপি সরকারের আমলেও কিন্তু দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ওইভাবে পাহাড়িদের যে প্রধান সামাজিক উৎসব, এই উৎসবগুলোর দিনে কিন্তু সেটা সরকারিভাবে হোক এবং একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তারাও কিন্তু এই জিনিসটাকে আমলে না নিয়েই কিন্তু আমাদেরকে বারবার বৈষম্যের দিকে তারা ঠেলে দিচ্ছে। তারা কিন্তু আমরা এই বছরেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, রাজশাহীতে দেখলাম, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বোধহয় আমার যতটুকু জানা আছে ওইখানেও কিন্তু ওইভাবে বন্ধ দেওয়া হয়নি, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই এটা 5 দিনের মতো সেখানে পাহাড়িদের জন্য বন্ধ বরাদ্দ রাখা হয়েছে। তো এই যে এটা একটা স্পষ্ট আমরা মনে করি একটা বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞান গরিমায় পূর্ণ যে জায়গা, এই জায়গায় জ্ঞান চর্চা করার যে জায়গা, এই জায়গায় এখানে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক তারা অবশ্যই ব্রড মাইন্ডেড হবেন, আমরা এটা আশা রাখি এবং তারা বৈষম্যের এখানে কোনো বৈষম্য রাখবেন না। আগামীতেই আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে যে সরকার আজকে যে বিএনপি সরকার, আমি তাদের প্রতি আহ্বান জানাই যে আপনারা যদি বাংলাদেশকে একটা প্রকৃত অর্থেই একটা গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে চান বা রূপান্তর করতে চান, তাহলে অবশ্যই এই যে জাতিগত যে বৈষম্য, এই বৈষম্যগুলোকেই কমিয়ে আনতে হবে। তো আমি আরেকটি বিষয় বলতে চাই, আরেকটি বিষয় বলেই আমি শেষ করব। আসলে মানুষের কাছ থেকেই শিখে, এটা রবীন্দ্রনাথের কথা, মানুষের কাছ থেকেই শিখে। প্রদীপই প্রজ্বলিত হয়, জলের দ্বারা জলাশয় পূর্ণ হয়। আমরা প্রত্যেকে এখানে বিভিন্ন জায়গা থেকেই আমরা এখানে পড়াশোনা করছি, পার্বত্য চট্টগ্রাম হলে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে এবং এখানে আমাদের সমতলের ছাত্র সংগঠন আমাদের বন্ধুরা আছেন। আমরা প্রত্যেকেই আজকে বৈশাখী পরবর্তী পুনর্মিলনীতে আজকে এখানে সম্মিলিতভাবে একত্রিত হয়েছি। তো এটা হচ্ছে একটা বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতাকেই আমাদের রক্ষা করতে হবে এবং একে রক্ষার মধ্য দিয়েই আমাদের যে জাতিগত শোষণ বঞ্চনা, যে নিপীড়ন, এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়িয়ে সবসময় সংগ্রাম করে যেতে হবে।